আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে গুণগত রসায়নের অর্থাৎ কোয়ালিটেটিভ কেমিস্ট্রির আর একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের কেমিস্ট্রির আরেকজন ইনস্ট্রাক্টর এমডি সিকরাতুল, পড়াশোনা করছি চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েটে, আমার ডিপার্টমেন্ট পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। সো আজকে আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা গুণগত রসায়নের মোটামুটি আপনারা অলরেডি কিন্তু অনেকগুলো কনসেপ্ট থিওরি শিখে এসেছেন। আপনাদের মিরাজ ভাইয়া কিন্তু অনেকগুলো টপিক কভার করে ফেলেছে। সো তিনি বাকি থাকা যে ডি ব্রগলির সমীকরণ বা আদার্স যে টপিক গুলো আছে সেগুলো সলভ করে ফেলবেন। সো আমি গুণগত রসায়ন চ্যাপ্টারের একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টের টপিক নিয়ে আজকে ক্লাস শুরু করব। আমরা যাত্রা শুরু করব, যেটার নাম দ্রাব্যতা বা সলিউবিলিটি। হ্যাঁ, সো দ্রাব্যতা বা সলিউবিলিটি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য। ওভারঅল কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, আপনারা যারা রানিং ব্যাচ এইচএসসি 26 ব্যাচ নতুন কলেজে উঠেছেন, তাদের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা জিরো থেকে শুরু করতেছেন। অ্যান্ড অন দা আদার হ্যান্ড, যারা এইচএসসি 25 ব্যাচ বা 24 ব্যাচ, যারা অলরেডি সামনে এইচএসসি পরীক্ষায় অথবা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট অলরেডি, তারাও কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবেন আমাদের ভিডিওগুলোর সাহায্যে। কারণ কি, আপনাদের কনসেপ্টটা আরো বেশি ঝালাই হওয়ার সুযোগ পান, ঠিক আছে? আর আপনারা যেমনটা জানেন অলরেডি যে দ্রাব্যতা কিন্তু এত ইম্পর্টেন্ট টপিক। আপনারা কেমিস্ট্রির যে কোনো বই, হ্যাঁ, যে কোনো রাইটেন, হাজারি স্যার বলেন, মুখ স্যার বলেন বা কবির স্যার, যার কথাই বলি আমি, অনুশীলনীটা একবার খুলে দেখেন প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো। আমার মনে হয় না দ্রাব্যতা ছাড়া আপনি কোনো বোর্ড পাবেন, মানে কোনো বোর্ডে দ্রাব্যতা দিয়ে সিকিউ আসেনি, বাট গুণগত রসায়ন দিয়ে সিকিউ আসছে। খুবই রেয়ার, আমি বলবো খুবই রেয়ার। কারণ দ্রাব্যতার কনসেপ্টটা খুবই বেশি নিডেড আমাদের একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন লাইফের জন্য। সো আমরা এমন ভাবে এই টপিকটা কভার করবো ইনশাল্লাহ, যাতে আমাদের একাডেমিক তো কভার হবেই, অ্যাডমিশনেও অনেকখানি কভার হয়ে যায়, যাতে আমরা যে কোনো ম্যাথ তুড়ি মেরে সলভ করতে পারি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সো এই সাথে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি দ্রবণ নিয়ে আলোচনা করব আমরা ফার্স্টে। দেন দ্রাব্যতা ওভারঅল যেটা মেইন যে ধারণাটা, সেটা নিয়ে আলোচনা করব। দেন এর নির্ভরতা নিয়েও একটা আলোচনা থাকবে। আফটার দ্যাট আমরা দ্রাব্যতার গুণফল অর্থাৎ কেএসপি এন্ড কেআইপি আয়নিক গুণফল, সেটা নিয়ে আলোচনা করবো। এন্ড লাস্টলি আমরা সময়ের প্রভাব নিয়ে আলোচনা করে আমাদের দ্রাব্যতা টপিকের ইতি ঘটাবো। আশা করি বুঝতে পারছেন আপনারা। সো আমরা দেরি না করে আমাদের টপিকে চলে যাব। আমাদের প্রথম টপিক দ্রবণ। সো আমরা অবশ্যই দ্রাব্যতার ম্যাথ গুলো করার জন্য আমাদের দ্রবণ নিয়ে ডিটেলস একটা কনসেপচুয়াল ধারণা থাকা ইম্পর্টেন্ট। সো আমরা দ্রবণ নিয়ে আলোচনা করতে গেলে শুরুতেই যেটা সবার মাথায় আসবে আমি জানি, সেটা হলো কি, দ্রবণ বা ইংলিশ টার্মটা জেনে রাখা উচিত, সলিউশন। দ্রবণ দ্রাবক এবং দ্রবের সমন্বয় তৈরি হয়, তাই না? আমরা কিন্তু ক্লাস মোটামুটি 6-7 থেকে জেনে আসতেছি এই টাইপের কথা, যে দ্রবণ, যেটার ইংলিশ টার্ম হলো সলিউশন। ইংলিশ টার্ম গুলো কিন্তু আমরা পাশাপাশি জেনে রাখাটা ইম্পর্টেন্ট। দ্রাবকের ইংলিশ টার্ম হলো সলভেন্ট, ঠিক আছে? আর দ্রবের ইংলিশ টার্ম কি? সলিউট। ভালো কথা। তো আমরা কিন্তু এটা জানি, কিন্তু আমরা এটা কি জানি যে দ্রাবক এবং দ্রব দুটা মধ্যে পার্থক্য কিভাবে করতে হয়? সাপোজ আমি বলি, যদি আমরা একটা জগ নেই বা যার যাই বলি না কেন, নেই, এটার মধ্যে সাপোজ পানি আছে, হ্যাঁ, পানি আছে, এবং এর মধ্যে আমি কি করলাম, চিনির দানা রেখে দিলাম, শরবত বানাবো এই জন্য, ঠিক আছে? তো চিনির দানা, এটা হলো কি চিনি, চিনির দানা। আর ভিতরে আগে থেকে কি ছিল, আমি পানি নিয়েছিলাম। তো আমাকে এখন সবাই বলে যে পানি দ্রাবক নাকি চিনির দানা দ্রাবক। আমি জানি সবাই একসাথে বলে উঠবেন পানি দ্রাবক। এখন যদি আমি বলি কেন, তাহলে কি ব্যাখ্যা করতে পারবেন? আমি কনফার্ম এটা 95% স্টুডেন্টই ব্যাখ্যা করতে পারবে না, কারণ আমার নট অনলি স্টুডেন্ট, ইভেন যারা অনেকেই, ঠিক আছে, ইভেন আমাদের ইউনিভার্সিটি লেভেল বলি বা ইভেন আমাদের অনেক টিচার লেভেলেও কিন্তু অনেকেই এই ধারণাটা থেকে বঞ্চিত, যেটা সত্যি কথা। আপনি পরীক্ষা করে দেখতে পারেন চাইলে। তো যাই হোক, মেইন টপিকে ফোকাস করি। সো দেখেন, কোনটা দ্রাবক? পানি দ্রাবক, আমরা সবাই জানি, বাট কেন? কেন পানি দ্রাবক? চিনির দানাও তো দ্রাবক হইতে পারে। এখন আপনারা বলবেন কারণ কি, পানির পরিমাণ বেশি। তো যেটার পরিমাণ বেশি সেটা দ্রাবক, তাই না? যেটার পরিমাণ কম সেটা দ্রব। এটা কিন্তু অনেক বড় একটা মিসকনসেপশন আমাদের। এটা কিন্তু ট্রু না। সো ট্রু জিনিসটা কি তাইলে?
কে দ্রাবক হবে? যার পরিমাণ বেশি হবে? না। এটা কারণ আমি আজকে আপনাদেরকে রিভিল করি যে মেইন কারণটা কি। দ্রাবক সেই হবে যার ভৌত অবস্থা চেঞ্জ হবে না। এই জিনিসটা কি আগে জানতেন? অনেকেই হয়তো শুনতে পারেন, বাট ম্যাক্সিমামই শুনেননি, আমি এটা কনফার্ম। সো দ্রাবক বা সলভেন্ট কিভাবে আমরা জানতে পারবো বা চিনতে পারবো? যার ভৌত অবস্থা কখনোই চেঞ্জ হয় না সে কি দ্রাবক। এবং আমার দ্রব কি ডট 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 চেঞ্জ হয়, অর্থাৎ যার ভৌত অবস্থা চেঞ্জ হয় বা হবে সে কি আমার সলিউট বা দ্রবক, যার হয় না সে কি দ্রাবক বা সলভেন্ট। এখন কিভাবে বুঝবো? দেখেন, শরবত যখন আমরা বানাই খেয়াল করবেন, পানির কিন্তু ভৌত অবস্থা কি লিকুইড বা তরল, তাই না? আমরা কিন্তু সবাই জানি পানির ভৌত অবস্থা কি তরল। দেন চিনির দানার ভৌত অবস্থা কি সলিড বা কঠিন, তাই না? শুরুতে তো প্রাথমিক অবস্থায় তো সলিড থাকে। এরপর যখন আমরা একটা চামচ নিয়ে আসবো, চামচ নিয়ে গোলানো শুরু করব, এই যে গুল্লো 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 গুল্লো, এই যে শরবত হয়ে গেল না? এখন দেখেন শরবত হয়ে গেল, অর্থাৎ একটা মিশ্রণ বা আমরা বলতে পারি একটা দ্রবণ তৈরি হয়েছে। ঠিক আছে, একটা কি দ্রবণ তৈরি হয়েছে। তো এই যে শরবত তৈরি হলো আমার, এখন কি আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন? চিনির দানা আলাদাভাবে কি আপনি মানে পার্থক্য করতে পারতেছেন? পারবেন না। কারণ শরবতের, ধরেন ট্যাং বানাচ্ছি, তো ট্যাঙের রং কি কমলা বা হলুদ হয়ে গেল, তাই না? কমলা হয়ে গেল। তো এখন চিনির দানা কি তার ভৌত অবস্থা চেঞ্জ করছে, সলিড থেকে সে কি হয়ে গেছে জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস হয়ে গেছে। সলিড থেকে চিনির দানা কি হয়ে গিয়েছে জলীয় দ্রবণে বিভাজিত হয়ে গিয়েছে বা অ্যাকুয়াস দ্রবণে পরিণত হয়েছে। ঠিক আছে। এবং পানি, দেখেন পানি কি তরল থেকে কঠিন বা গ্যাসীয় হয়ে গেছে? বলেন, আমাকে উত্তর দেন। পানি কি কঠিন পদার্থ হয়ে গেছে শরবতে? বা পানি কি গ্যাসীয় পদার্থ হয়ে গেছে? পানি কিন্তু তরল ছিল, সে কিন্তু তরলই আছে। আর চিনির দানা তার ভৌত অবস্থা চেঞ্জ করছে, এ কারণে আমরা বলতে পারি পানি কিন্তু আমাদের এখানে দ্রাবক, চিনির দানা কি বলেন দ্রবক। তো আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে, এবং আমরা কিন্তু আর একটা জিনিস জানি যে পানি সার্বজনীন দ্রাবক বা ইউনিভার্সাল সলভেন্ট। ঠিক আছে, পানি কি ইউনিভার্সাল সলভেন্ট, এই জিনিসটা তো জানি, বাট আমি তাও কেন একটু জোর দিয়ে বললাম, কারণ আমাদের দ্রাব্যতার যত ম্যাথ আমরা সামনে করব, এমসিকিউ বলি বা সিকিউ এর ছোটখাটো টপিক গুলো, সেগুলোতে কিন্তু পানি ম্যাক্সিমাম দ্রাবক হিসাবে ইউজ প্রশ্নগুলোতে উল্লেখ থাকে। সো এটা চিন্তা করতে হবে না যে দ্রাবক হিসাবে কোনটা ধরবো না ধরবো, পানিকেই দ্রাবক হিসাবে 99% কোশ্চেনে ধরা হবে। সো টেনশনের কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমরা দ্রাবক দ্রবর একটা কিন্তু ইম্পর্টেন্ট যে মিসকনসেপশন সেটা ক্লিয়ার করলাম। ফাইন। তো এখন কি হবে, আমরা দ্রবণের প্রকারভেদ সম্পর্কে জেনে নিব। ঠিক আছে, দ্রবণে কি করব, আমরা প্রকারভেদ সম্পর্কে জেনে নিব। ভালো কথা। তো আমরা এখন কি করব, দ্রবণের কিছু ক্লাসিফিকেশন জানবো। 1 নম্বর, অসম্পৃক্ত দ্রবণ। 2 নম্বর, সম্পৃক্ত দ্রবণ। আর লাস্টলি 3 নম্বর হলো অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ, এগুলো কিন্তু দ্রবণের আমাদের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ। ভালো কথা। তো এখন কি করব আমরা, দেখেন, অসম্পৃক্ত দ্রবণ মানে কি আমি আরো একবার একটু বুঝাই। এই যে একটা জার, এর মধ্যে পানি, ঠিক আছে, পানি, পানির মধ্যে নিলাম আমি চিনির দানা। পানি আমার দ্রাবক, আমরা সবাই জানি দ্রাবক। সো পানির ভর সাপোজ এখানে দেওয়া 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম পানি আমি জগে নিয়েছি। এবং চিনির দানা ভর সাপোজ 60 গ্রাম, অর্থাৎ 60 গ্রাম চিনির দানা আমি নিয়েছি। তো এখন কি হবে বলেন, পানির পরিমাণ বেশি 100 গ্রাম, চিনির দানার পরিমাণ কম 60 গ্রাম। এখন কি হবে, চিনির দানা মিক্স হয়ে যাবে স্বাভাবিকভাবে, এবং নিচে আমরা কোনো তলানি দেখতে পারবো না, কারণ 60 গ্রাম।
বাকি এখনো মোটামুটি 40 গ্রাম পানি থাকবে মিশ্রণের মধ্যে। অর্থাৎ 40 গ্রাম পানি থাকবে, আর বাকি আমাদের 60 গ্রাম সেটা কিন্তু প্রপার মিশ্রণ তৈরি হবে। তার মানে কি আমার দ্রাবকের ভর, দ্রাবকের পরিমাণ, ভর বললে হবে না শুধু, ধরেন এটা কিন্তু আমরা লিটার বা আয়তন হিসেবেও তুলনা করতে পারতাম, যাই হোক। সো দ্রাবকের পরিমাণ অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি, দ্রাবকের পরিমাণ দ্রবের পরিমাণের বেশি হবে। তাহলে আমরা সহজে বলতে পারি সেই টাইপের দ্রবণকে কি বলবো আমরা দ্রাব্যতার ভিত্তিতে আমাদের অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে। আচ্ছা, এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট, সম্পৃক্ত দ্রবণ। আমি কি করলাম, 100 গ্রাম চিনি নিচ্ছি বা চিনির দানা নিচ্ছি। এখন কি হবে জিনিসটা, 100 গ্রাম চিনির দানা নিয়ে নিলে সেম অ্যামাউন্টের, তো কোনো তলানি কি দেখতে পারবো? চিনি জমবে, জমবে না। দেখেন, ফুল একটা শরবতে মিক্সিং আপ হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছি। সো দ্রাবকের পরিমাণ এবং দ্রবের পরিমাণ যদি আমার ইকুয়াল হয়ে যায়, তাহলে আমার কি সেই দ্রবণকে কি বলা হয়, সম্পৃক্ত দ্রবণ, তাই না? সেই দ্রবণকে কি বলা হয় আমার, সম্পৃক্ত দ্রবণ। এবং এই আমাদের দ্রাব্যতার যে টপিকটা মেইনলি সম্পৃক্ত দ্রবণ নিয়ে যত খেলাধুলা, সামনে আমরা বুঝতে পারবো। সো নেক্সট টপিকে দেখবো আমরা অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ জিনিসটা কি, এখন ধরেন এতক্ষণ তো পানি জিততেছিল, এখন আমি চিনির দানাকে জিতাই দিব কেমনে, দেখেন। 120 গ্রাম আমি চিনির দানা নিয়েছি, ঠিক আছে। এখন কি হবে, নিচে কিন্তু কিছু পরিমাণ আমরা কেলাস বা জমে থাকা চিনির দানা দেখতে পারবো, এটাকে কেলাস নামও দেয়া হতে পারে। ঠিক আছে, কেলাস অনেক সময় বলবে যে কেলাসের পরিমাণ নির্ণয় করো বা কঠিন পদার্থের পরিমাণ নির্ণয় করো, সবকিছু কিন্তু একটাই জিনিস বোঝায়, এই যে আমার অতিপৃক্ত দ্রবণের ফলে যে নিচে তলানি জমেছে বা অধক্ষিপ্ত হয়েছে, এটা পরিমাণ নির্ণয় করতে বলবে। ম্যাক্সিমাম দ্রাব্যতার যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ আমরা সামনে দেখবো অবশ্যই। তো দেখেন, কেলাস জমেছে কত গ্রাম, 20 গ্রাম, ঠিক আছে। অর্থাৎ আমি 100 গ্রাম পানি বা দ্রাবক, এর মধ্যে 120 গ্রাম দ্রব মিক্স মিক্স করেছি। সো 100 গ্রাম মিক্স হতে পারবে। তো পানির ধারণ ক্ষমতা কি, ক্যাপাসিটি কি, 100 গ্রাম ম্যাক্সিমাম। সো সে কত, 100 গ্রামই নিতে পারবে দ্রব, যেই মিক্স হোক না কেন পানির মধ্যে। এটা তো কমন সেন্স, তাই না? তো বাকি 20 গ্রাম কি নিচে তলানি হিসেবে বা অধক্ষেপ হিসেবে জমে যাবে। সো আমার অধক্ষেপ বা কেলাস বা আহ অবশিষ্ট যে কঠিন পদার্থ, যে কোনো ভাষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, কেলাস এর পরিমাণ নির্ণয় করো বা অবশিষ্ট কঠিন পদার্থের পরিমাণ নির্ণয় করো, এটসেট্রা। তো বুঝে নিতে হবে আমাকে মেইনলি অধক্ষেপের পরিমাণটা বের করতে বলছে, বা এই যে 20 গ্রাম, ঠিক আছে। তো অতিপৃক্ত দ্রবণ কি, মেইনলি যদি আমার দ্রাবকের চেয়ে দ্রবের পরিমাণ বেশি হয়ে যায়, ঠিক আছে। তো আমরা কিন্তু দ্রাব্যতার ভিত্তিতে দ্রবণের ক্লাসিফিকেশন খুব সহজে বুঝতে পারলাম। এবং একটা বড় মিসকনসেপশন যেটা সবার মধ্যে থাকে, যে দ্রব এবং দ্রাবক কিভাবে ডিফারেন্সিয়েট করব এবং এটা কারণ কি, এটা কিন্তু আমরা একটা ভ্যালিড রিজন আজকে উদ্ঘাটন করতে পেরেছি। আশা করা যায় আপনারা কোন কনফিউশন, যে কোনো কনফিউশনে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস থাকবে, ঠিক আছে। যে আজকের ক্লাস শেষে একটা প্র্যাকটিস দিব, এই প্র্যাকটিসটা আপনারা নিজেরা সলভ করবেন, এবং এটা কিন্তু আপনাদের ব্রেন অনেক শার্প করবে এবং আপনাদেরকে যে প্রবলেম সলভিং এ অনেক বেশি ক্যাপেবল করে তুলবে ইনশাআল্লাহ। সো আমরা এর সাথে নেক্সট যে আমাদের টপিক সেটায় যাব। তো দ্রবণ টপিক মোটামুটি শেষ বলা যায়, এন্ড আমরা চ্যাপ্টারের যে কোর কনসেপ্ট, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি। সেটার নাম হলো দ্রাব্যতা বা সলিউবিলিটি। সো দ্রাব্যতা বা সলিউবিলিটি, এই কাহিনীটা কি, মেইনলি বইয়ের ভাষা, তো বইয়ের ভাষা ধরার অনেক অনেক কিছুই ভুগি চুগি মিলায়, মানে স্যাররা, স্যারদের প্রতি সম্মান রেখে আর কি বলতে চাই যে আহ তারা তো পুঁথিগত ভাষায় লিখবেন, বইয়ের ভাষা তো এভাবেই লিখতে হয়। বাট জিনিসটা হলো কি, আমরা যতটা নিজে বেটার বুঝতে পারবো, জরুরি না যে বইয়ের ভাষা একদম হুবহু বোঝা লাগবে। এটা শুধু ওই যে সৃজনশীলের ক বা জ্ঞানমূলকের জন্য আপনি যদি বুঝতে চান, ফাইন। বাট যদি আমরা মোটামুটি বইয়ের ভাষার বাইরে এসে নিজেদের যে কমন সেন্স এটা ইউজ করে যদি সলভ করি, একদম পানি ভাত হয়ে যায়, সামনে বুঝতে পারবে। সো দ্রাব্যতা নিয়ে আমরা যখন আলোচনা শুরু করব, জিনিসটা আমি একটু বুঝাইতে চাই দ্রাব্যতার কনসেপ্টটা কি মেইন। দ্রাব্যতার জন্য আমার দুইটা জিনিস লাগবে, দুইটা জিনিস কি, এক নাম্বার হলো টেম্পারেচার বা যে তাপমাত্রা, এটা থাকবে নির্দিষ্ট, অর ফিক্সড। তাপমাত্রা ফিক্স থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাব্যতার নির্ণয়ের ক্ষেত্রে,
এন্ড নেক্সট পয়েন্ট হলো কি আমার দ্রবণটা আমার মাস্ট সম্পৃক্ত দ্রবণ হতে হবে। দ্রবণটা আমার কি হতে হবে? সম্পৃক্ত। এখন প্রশ্ন হলো যদি অতিপৃক্ত হয় তাহলে কি এটাকে সংক্ষিপ্ত সম্পৃক্ত দ্রবণের হিসাবে আনতে হবে, ঠিক আছে? সো কি করতে হবে আমার? আমার মাস্ট দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হতে হবে যদি আমি দ্রাব্যতা নির্ণয় করতে চাই, এবং আমার টেম্পারেচার মাস্ট ফিক্স থাকতে হবে। সো এখন দ্রাব্যতাটা মানে সংজ্ঞা কি বা ডেফিনেশন আমরা সিম্পলি কি বলতে পারি? দেখেন, আপনার ঘনমাত্রা একটা টার্ম জেনে আসছেন মোটামুটি এসএসসি লেভেল থেকে, ঠিক আছে? যারা নতুন কলেজে উঠছেন প্লাস সামনে এইচএসসি দিবেন, আপনারা কিন্তু এসএসসি লেভেল থেকে ঘনমাত্রা জেনে আসছেন। ঘনমাত্রা কি? যে 1 লিটার কোনো দ্রবণে অবশ্যই টেম্পারেচার ফিক্সড হবে, ঠিক আছে? এটা তো বলার অবকাশ নেই। টেম্পারেচার মাস্ট ফিক্স থাকবে। ফিক্সড কোনো টেম্পারেচারে আমার 1 লিটার কোনো দ্রবণে যত মোল দ্রবণ দ্রবীভূত থাকে, 1 লিটার কোনো দ্রবণে নির্দিষ্ট টেম্পারেচারে আমার যতটুকু মোল দ্রবীভূত থাকে সেটাকেই তার কি বলে? ঘনমাত্রা বলে। আশা করি বুঝতে পারছেন। তো ঘনমাত্রার সংজ্ঞা একটু মনে করে দিলাম কারণ এখন আমাদের এটা কাজে লাগে। তো দ্রবণের কিন্তু ঘনমাত্রা হয়, ঠিক আছে, সেটা যেই দ্রবণই হোক, ঠিক আছে? দ্রবণের কিন্তু ঘনমাত্রা হয়, অতিপৃক্ত হোক, সম্পৃক্ত হোক, অসম্পৃক্ত হোক। অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা সিম্পলি ঘনমাত্রা বলবো। অতিপৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা সিম্পলি ঘনমাত্রা বলবো। বাট যখন আমার সম্পৃক্ত দ্রবণ আসবে, সম্পৃক্ত দ্রবণের যখন ঘনমাত্রা বের করব একটা ফিক্সড টেম্পারেচারে, সেটার নাম হয়ে যাবে আমার দ্রাব্যতা। জিনিসটাকে বুঝতে পারছেন? ধরেন আমি একটু আর একটু ক্লিয়ার করি, হ্যাঁ? সাপোজ আমি যদি বলি যে এই যে পানি চিনির কেসটা, যে পানি চিনির কেস অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি 100 গ্রাম পানির মধ্যে, হ্যাঁ, 100, আচ্ছা ঘনমাত্রা সাপোজ আমি বলি অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয় তাই না? সি বা এস, যে যেটা খুশি প্রকাশ করতে পারেন। 60 গ্রাম বাই 100 গ্রাম পানি, তাই না? বলতে পারি 60 গ্রাম বাই 100 গ্রাম, এই জিনিসটা কি বলে? 100 গ্রাম পানি, অর্থাৎ পানি তো ইউনিভার্সাল সলভেন্ট, এর মধ্যে কি 60 গ্রাম কি আছে বলে? এর মধ্যে আমার কি আছে? 60 গ্রাম দ্রব বা চিনির দানা বা লবণের দানা যাই বলি। তো অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা ঘনমাত্রাকে ঘনমাত্রাই বলবো, মানে সি দিয়ে প্রকাশ করতে পারি। অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রাকে ঘনমাত্রাই বলবো। বাট যখন দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে, দ্রবণটা কি হবে? সম্পৃক্ত হয়ে যাবে, তখন কি করব? আমরা ঘনমাত্রাটাকে ঘনমাত্রা বলবো না, আদর করে সেই ঘনমাত্রার নাম দিব দ্রাব্যতা। সো আমরা সিম্পলি যদি বই থেকে আপনারা সংজ্ঞা দেখেই নেবেন যে নির্দিষ্ট কোনো টেম্পারেচার বা তাপমাত্রায় আমার 100 গ্রাম প্রতি 100 গ্রাম পানির মধ্যে দ্রাবক মধ্যে, পানি না আসলে মানে দ্রাবক বলা হয় বাট পানি যেহেতু সার্বজনীন দ্রাবক আপনারা ধরে নিতে পারেন। সো নির্দিষ্ট টেম্পারেচারে বা তাপমাত্রায় আমার যদি প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম বা আমরা বলতে পারি গ্রাম হিসেবেই যদি ধরি, যত গ্রাম দ্রবীভূত থাকে সেটাকে কি বলে? সেই দ্রব্যের দ্রাব্যতা বলে, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি 100 গ্রাম পানির মধ্যে যদি 60 গ্রাম চিনি দ্রবীভূত থাকে, হ্যাঁ, 100 গ্রাম পানির মধ্যে যদি 60 গ্রাম চিনি দানা দ্রবীভূত থাকে, তাহলে সেই চিনির দানার দ্রাব্যতা কি হবে আমার? দ্রাব্যতাকে কি এস দিয়ে প্রকাশ করবো? দ্রাব্যতা কি হবে? 60 গ্রাম পার 100 গ্রাম H2O। এখন দ্রাব্যতার একক কি আমরা বলতে পারি? দ্রাব্যতা মূলত 3 ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? দ্রাব্যতা মূলত 3 ভাবে প্রকাশ করা যায়। 1 নাম্বার হইল একক বিহীন, ঠিক আছে? 1 নাম্বার কি আমার? একক বিহীন, অথবা বলতে পারি একক বিহীন একটা, অথবা বলতে পারি গ্রাম এক্স গ্রাম পার 100 গ্রাম H2O। মানে আমার 100 গ্রাম পানি ফিক্স থাকবে, এই জিনিসটা বুঝায়। দ্রাব্যতা নির্ণয়ের জন্য অবশ্যই আমাদের সম্পৃক্ত দ্রবণ প্রয়োজন, তাই না? ফিক্সড টেম্পারেচার প্লাস সম্পৃক্ত দ্রবণ, এই দুইটা শর্ত ঠিক রেখে আমার 100 গ্রাম দ্রাবক হতে হবে। তো পানিকেই দ্রাবক হিসাবে যেহেতু ধরার কথা, তো আমি বলতে পারি 100 গ্রাম পানিতে যতটুকু দ্রবীভূত থাকে, অর্থাৎ আমি যদি গ্রাম এককে লিখি তাহলে একক বিহীন, অর্থাৎ আমি এটাকে 60 গ্রাম পার 100 গ্রাম পানি না লিখে শুধু 60 লিখলে একই কথা হতো। অর্থাৎ আমরা বলতে পারি চিনির দানার দ্রাব্যতা 60, অথবা বলতে পারি 60 গ্রাম পার
100 গ্রাম H2O। একই কথা, হয় এটা আনলেস কিছুই না, মানে একই কথা দুইটা। সো একভাবে প্রকাশ করা যায় একক বিহীন। 2 নাম্বার ওয়েতে প্রকাশ করা যায় গ্রাম পার লিটার এককে। গ্রাম পার লিটার এককে কিভাবে? তখন কি হবে, দ্রবণের যে আয়তন, ঠিক আছে, এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন, এই জিনিসটা কিন্তু ভুল হয়। আমি সামনে আলোচনা করব আমরা এটা নিয়ে, যে আমার যখন একক বিহীন স্টেটে আমরা যখন কোনো ম্যাথ করব, তখন কি হবে, জিনিসটা এমন হবে, দ্রব ডিভাইডেড বাই দ্রাবক, দ্রব ডিভাইডেড বাই দ্রাবক। আর যখন গ্রাম পার লিটার এককে আমরা যখন হিসাব করব, তখন জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দ্রব ডিভাইডেড বাই দ্রবণ। ঠিক আছে, দ্রব ডিভাইডেড বাই কি হবে, দ্রবণ হবে। অর্থাৎ উপরে দ্রবের পরিমাণ, নিচে দ্রবণের পরিমাণ, গ্রাম পার লিটার এককে। এবং আমরা যখন একক বিহীন স্টেটে থাকবো, বা গ্রাম পার 100 গ্রাম পানি এই স্টেটে থাকবো, তখন উপরে দ্রবের পরিমাণ, নিচে দ্রাবকের পরিমাণ। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। সো সূত্রটা আমরা দুইটা ক্ষেত্রে সূত্র জানতে পারলাম, যে কিভাবে দ্রাব্যতার পরিমাণ নির্ণয় করতে হয়। এন্ড লাস্টলি 3 নাম্বার একটা ওয়ে আছে, সেটা হলো কি, আমরা যেটা সচরাচর করে এসেছি ছোটবেলা থেকে, যে মোল পার লিটার এককে, যেটা সাধারণত ঘনমাত্রার মেইন একক থাকে, প্রতি লিটারে কত মোল দ্রবীভূত থাকে। ঠিক আছে, তো দ্রাব্যতার কয়টা একক পেলাম আমরা? আমরা যদি একটু এটাকে আলাদাভাবে একটু ট্রিট করতে চাই, এই যে সাপের মতো যে আমি পেঁচিয়ে দিলাম, ঠিক আছে, এই পার্টটিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন। সো 1 নাম্বার ওয়ে আমরা পেলাম কি, একক বিহীন, হয় একক বিহীন অথবা এক্স গ্রাম, বা দ্রবের পরিমাণ যত গ্রাম আর কি, সেটা 100 গ্রাম পানির মধ্যে দ্রবের পরিমাণ যত গ্রাম। দেন নেক্সট ওয়ে কি, 2 নম্বর একক, গ্রাম পার লিটার এককে। এই ক্ষেত্রে কি, দ্রব ডিভাইডেড বাই দ্রবণ। আর উপরের ক্ষেত্রে কি, দ্রব ডিভাইডেড বাই দ্রাবক। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রায় ভুল করে ফেলেন আপনারা। এন্ড লাস্টলি কি, মোল পার লিটার এককে। সো ঘনমাত্রার 3টা এককে আমরা দ্রাব্যতার পরিমাণ সহজে নির্ণয় করতে পারি, বাট দুইটা শর্ত মাস্ট। 1 নাম্বার, টেম্পারেচার ফিক্সড হতে হবে। টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু দ্রাব্যতা আমাদের চেঞ্জ হবে। আমরা নেক্সটে যখন দ্রাব্যতার বিভিন্ন নির্ভরতা বিষয়ে স্টাডি করব, তখন কিন্তু আমরা এই যে টেম্পারেচারের জন্য কি ধরনের পরিবর্তন হয়, প্রেসারের জন্য কি ধরনের পরিবর্তন হয়, এই টাইপের জিনিসগুলো অ্যানালাইসিস করব। আপাতত জেনে রাখেন যে টেম্পারেচার ফিক্সড থাকবে, একটা নির্দিষ্ট টেম্পারেচার, এন্ড সম্পৃক্ত দ্রবণ হওয়া মাস্ট যদি আমি দ্রাব্যতা নির্ণয় করতে চাই। এবং 3টা একক কিন্তু আমরা সহজে বের করতে পারবো। অর্থাৎ আমি যদি একটু সামারাইজ করি, দ্রাব্যতার মেইন যে আমার থিমটা, সেটা কি, টেম্পারেচার ফিক্সড, সম্পৃক্ত দ্রবণে যে কোনো 100 গ্রাম দ্রাবকে বা সলভেন্টে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকতে পারে, এটাই হলো আমার মেইনলি দ্রাব্যতার কনসেপ্ট। ঠিক আছে, এই দুইটা অবশ্যই থাকবে। এই দুইটা শর্তের উপর ভিত্তি করে এই এই এক লাইনের বাক্য। আশা করি আপনারা জিনিসটা ধরতে পেরেছেন। এবং গ্রাম পার লিটার এককের ক্ষেত্রে কি হবে, মোল পার লিটার এককের ক্ষেত্রে কি হবে, এটা নিয়ে আমরা শীঘ্রই আলোচনা করব, খুব ইজিলি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আশা করি বুঝতে পেরেছি। সো আর একটা কথা আমি বলে রাখতে চাই, আমরা নেক্সট স্লাইডে আগে যাই, দেখি কি আছে আমাদের জন্য। আচ্ছা, তোমাদের জন্য হাজারিনাগ স্যারের বই থেকে একটা ম্যাথ তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা ম্যাথ তুলে দেওয়া হয়েছে। সো এই ম্যাথটা আমরা একটু সলভ করব। আমি প্রথম ম্যাথটা সলভ করে দেবো, পরের ম্যাথটা আপনারা নিজেরা ট্রাই করবেন। ছোট একটা ম্যাথ, এমসিকিউ এর আসার মতো ম্যাথ। সো এই ম্যাথটা আমরা এতক্ষণের আলোচনার উপর ভিত্তি করে, দেখেন কোয়েশ্চেনটা কি, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, অর্থাৎ ফিক্সড একটা টেম্পারেচারে, কোনো লবণের দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার, এই যে গ্রাম পার লিটার একক, ঠিক আছে, গ্রাম পার লিটার একক, অর্থাৎ আমার 2 নাম্বার ক্যাটাগরি হলে 400 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে। আচ্ছা, অনেকেই দেখে ভয় পেয়ে যান। ঠিক আছে, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, সেটা আমি একটু বলি। কারণ এখানে গ্রাম পার লিটার দেখে অনেকে ভয় পেয়ে গেছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা টেকনিক বলে দিই। আপনি যে কোনো ম্যাথে গ্রাম পার লিটার একক থেকে এক্স গ্রাম পার 100 গ্রাম পানি বা H2O
এই এককে ট্রান্সফার হতে পারে যে কোনো ম্যাথে। এবং আমি সাজেস্ট করব এই টাইপের এমসিকিউ ছোটখাটো এই টাইপের ম্যাথে আপনি এই যে এক্স গ্রাম পার 100 গ্রাম পান, অথবা এককবিহীন যে ফার্স্ট টাইপ আমাদের, এটাই ট্রান্সফার হবেন। ঠিক আছে, এটাই ট্রান্সফার হলে অনেক বেশি সুবিধা। আমি একটু প্রসিডিউরটা ডিটেইলে দেখাই দিই, নেক্সট ম্যাথ গুলো কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো দেখেন কিভাবে আমরা ট্রান্সফার হবো। একটা আপনি মানে খুবই শর্ট ফর্মুলা আমি শিখায় রাখি, ঠিক আছে? এটা কিন্তু জীবনে ভুল হবে না আপনাদের। ঠিক আছে, শর্ট ফর্মুলা। আচ্ছা, আমরা কি ছোটবেলা থেকে মোটামুটি একটা ঘনত্বের একটা সূত্র পড়ে এসেছি না, যে রো ইকুয়াল টু এম বাই ভি? পড়ে এসেছি কি পড়ি আসেনি বলেন? পড়ে কিন্তু এসেছি, তাই না? বলেন। সো আমরা এর আগে কি বলেছিলাম বলেন? দ্রাবক হিসাবে আমরা কাকে ধরবো? পানিকে ধরবো, যদি উল্লেখ থাকে না থাকে, যা নির্দিষ্টভাবে যদি দ্রাবক অন্য কিছু উল্লেখ থাকে, কেরোসিন এটসেট্রা, তাইলে তো ডিফারেন্ট। এটা থাকে না সাধারণত, ঠিক আছে, পানিই থাকে, তো টেনশনের ব্যাপার না। তো পানিকে ধরবো। পানির আমরা যদি ঘনত্ব বের করি সেটা কত, আমরা কিন্তু সবাই জানি পানির ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব। এটা তো এসআই একক। আমরা যদি সিজিএস এককে নেই তাহলে কত হবে? 1 গ্রাম পার সিসি বা পার কিউবিক সেন্টিমিটার। এই জিনিসটা তো আশা করি সবাই জানেন যে পানির ঘনত্ব কত। হ্যাঁ, পানির ঘনত্ব কত? 1000 কেজি মিটার ইনভার্স 3 বা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আশা করি আপনারা জানেন এটা। ফাইন। তো এখন কি হবে, আমরা যেহেতু গ্রাম নিয়ে কাজ করব, কেজি নিয়ে কাজ করব না, সো আমরা এই যে সিজিএস ভ্যালুটাই ইউজ করব। সো রো এর মান যদি আমি 1 বসাই, ঠিক আছে, দ্রাবকের ক্ষেত্রে, আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন। দ্রাবকের ক্ষেত্রে তো দেখেন, আমরা যদি বলি এই যে 1 বসাইলাম, এখন আমি যদি বলি এম অফ দ্রাবক নিচে, ঠিক আছে, ভি অফ দ্রাবক। অর্থাৎ আমরা কি দেখেন, রো এর মান যদি 1 হয় তাহলে কি আমরা সহজে এই লাইনে আসতে পারি না, যে দ্রাবকের ভর আর আয়তন সেম হবে? দেখেন কনসেপ্টটা কিন্তু খুবই মানে মানে এই কনসেপ্টটা জানলে অনেক বড় বড় ম্যাথ আপনারা চুটকি বাজিয়ে এক লাইনে করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, শর্টকাট জিনিসটা কি। ইন শর্ট যদি আমি মেইন মোদ্দা কথায় আসি, জিনিসটা শর্টলি যদি বলি, দেখেন জিনিসটা এভাবে ওয়ার্ক করবে। যেখানে আপনি 1 লিটার দেখবেন সেখানে আপনি নিঃসন্দেহে, ঠিক আছে, যেখানে আপনি 1 লিটার দেখবেন সেখানে নিঃসন্দেহে 1 কেজি বসায় দিতে পারেন। কারণ ওই যে বললাম, এম অফ দ্রাবক ইকুয়াল টু ভি অফ দ্রাবক যখন আমার রো ওয়ান, যখন আমার রো ওয়ান, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা সামনে বলবো। দেখেন আর একটা পয়েন্ট কি, যখন আপনি 1 মিলিলিটার দেখবেন তখন আপনি 1 গ্রাম বসাই দিতে পারেন। মোদ্দা কথা এটা। কিন্তু এটা কোন শর্তে? প্রশ্নে এই জিনিসটা কিন্তু ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। আবার পরে এসে বলবেন যে ভাইয়া আপনার মতো তো ম্যাথ করছি কিন্তু কাটে দিচ্ছে টিচার, পরে আমি জিজ্ঞেস করবো কেন, পরে দেখা যাবে প্রশ্নে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব দেওয়া ছিল। এটা নিয়ে আমরা পরে ম্যাথ করবো, আপাতত অত দূর যাওয়ার দরকার নেই, এখন এখানে ফোকাস করি। দেখেন প্রশ্নে যদি, আমার প্রশ্নে যদি রো, ঠিক আছে, রো বা ঘনত্ব, এর আরেকটা নাম আছে আপেক্ষিক গুরুত্ব, না থাকে, অর্থাৎ আমার যে উদ্দীপক বা কোয়েশ্চেন আসবে পরীক্ষায়, যদি আমার রো মানে ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব উল্লেখ করে না দেয়, আমি সিম্পলি 1 লিটারের জায়গায় 1 কেজি ইউজ করতে পারবো, 1 মিলিলিটারের জায়গায় 1 গ্রাম ইউজ করতে পারবো। আপনারা কি জিনিসটা ক্লিয়ার নাকি ক্লিয়ার? এবার দেখেন আমি চুটকি বাজিয়ে কেমনে কিভাবে এই এমসিকিউটা সলভ করে ফেলবো, দেখবেন কিভাবে। দেখেন আমি আগেই বলছি, এখানে কোথাও কি আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মান দেওয়া আছে? দেয়া নাই। যেহেতু দেওয়া নাই, সুতরাং আমরা কি করব, এই যে গ্রাম পার লিটার, এটাকে কি বলতে পারি? আচ্ছা, এই জিনিসটা মুছে দেই। আশা করি আপনারা জিনিসটা ধরতে পারছেন। 1 লিটারকে 1 কেজি ধরা যাবে এবং 1 মিলিলিটারকে 1 সেন্টিমিটার, সরি 1 গ্রাম ধরা যাবে, যদি আমার প্রশ্নে ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব না দেওয়া থাকে। আচ্ছা, তো এখানে দেওয়া নাই, খুব ভালো, কাজ সহজ। দেখেন 5 গ্রাম পার লিটার, এটা কি দ্রাব্যতা বা এস, তাই না?
অর্থাৎ এস মানে কি, দ্রাব্যতার মানে আমরা কি জানি, 100 গ্রাম যে কোনো দ্রাবকে যত গ্রাম দ্রব্য থাকে, অর্থাৎ ধরলাম এক্স গ্রাম দ্রব্য থাকে, তাই না? আচ্ছা, 5 গ্রাম পার লিটার কথার অর্থ কি? পার লিটার, এই যে লিটার, 1 লিটার সমান পার লিটার মানে কি 1 লিটার, তাই না? পার লিটার মানে কি 1 লিটারে যত গ্রাম, 1 লিটার মানে কি 1 কেজি ধরতে পারি না? পারি তো। আচ্ছা, ভালো কথা। সো আমরা বলতে পারি না এই কথাটা, যে কি 5 গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার দ্রাবকে আমার, 1 লিটার দ্রাবকে আমার দ্রব্য থাকে কত? 5 গ্রাম, তাই না? ঠিক আছে, দ্রাবকে না বলে আমি দ্রবণে বলি, যেহেতু গ্রাম পার লিটার এককে নিচে দ্রবণ থাকে। 1 লিটার দ্রবণে আমার দ্রব্য থাকে 5 গ্রাম, তাই না? 1 লিটারকে আমি 1 কেজিতে আনতে পারি। আমি কিন্তু আগেই বলেছি, যদি এখানে ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব উল্লেখ না থাকে। তাহলে বলেন, এখানে কি উল্লেখ আছে? নাই। তাহলে আমি সহজে বলতে পারি 1 কেজি, 1 কেজি দ্রবণে দ্রব্য থাকে কতটুকু? 5 গ্রাম। এখন আমার তো এখানে কেজির কোনো খাওয়া নাই, মানে সরি, একটু ক্যাজুয়াল ভাষায় আর কি বললাম। মানে 1 কেজির তো এখানে কোনো মানে মূল্য নাই, এখানে তো গ্রাম এককে সব প্রকাশ করতে হবে। তো আমি 1 কেজি সমান কি, 1000 গ্রাম। 1000 গ্রাম দ্রবণে দ্রব্য থাকে কত? 5 গ্রাম। এই জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই? তো আমার যদি দ্রাব্যতা বের করতে হয়, ঠিক আছে, দ্রাব্যতা বের করতে হয়, তাহলে কি কাজ করতে হবে? 100 গ্রাম পানিতে লাগবে বা 100 গ্রাম যে কোনো দ্রাবকে লাগবে, তাই না? আচ্ছা, তো এখানে 1000 গ্রাম দ্রবণে আমার দ্রব্য আছে 5 গ্রাম, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রশ্ন কি চেয়েছে? 400 ml। এই দেখেন এখানে আর একটা খেলা, 400 ml। 400 ml মানে কি? 400 ml মানে হইলো আমার 400 গ্রাম। কারণ একটু আগেই বলে আসছি, যেহেতু উল্লেখ নাই এখানে যে আপেক্ষিক গুরুত্ব কত বা ঘনত্ব কত, তার মানে আমরা সিম্পলি কিন্তু বলতে পারি, যেখানে এমএল দেওয়া থাকবে সেখানে গ্রামে ট্রান্সফার করতে পারবো। তাহলে 1000 গ্রাম দ্রবণে দ্রব্য আছে 5 গ্রাম। ঐকিক নিয়ম, 1 গ্রাম দ্রবণে দ্রব্য আছে 5/1000 গ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি 400 গ্রাম দ্রবণে দ্রব্য আছে কত? ঐকিক নিয়মটা একটু, আচ্ছা এই সাইডটা একটু মুছে দেই, ঠিক আছে। এটা এখানে সলভ করি আমরা। দেখেন খুবই সহজ, 5 ইন্টু কত, 400/1000, ঠিক আছে। আচ্ছা, এখন সলভ করে ফেলবো। দেখেন, জিরো জিরো কাটা কাটা, ঠিক আছে। এই দেখেন, 2, আর 2 দিয়ে 4 কাটলে 2, অর্থাৎ আমার 400 গ্রাম বা 400 ml সম্পৃক্ত দ্রবণ। দ্রাব্যতা আছে তো সম্পৃক্ত দ্রবণ হবে। কত গ্রাম লবণ? অ্যান্সার হলো অপশন ঘ বা সি, 2 গ্রাম। তো আশা করি আপনারা এই কনসেপ্টের ম্যাথ গুলো নেক্সটে যেই ম্যাথই আসুক সেটা খুব সহজে সলভ করতে পারবেন, ঠিক আছে। সো আরো একবার আমি একটু সামারাইজ করে দেই, যে যদি আমার আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বর কোনো নামগন্ধ প্রশ্নে বা উদ্দীপকে না থাকে, আমি কিন্তু 1 লিটার থেকে সহজে 1 কেজিতে আনতে পারবো। যেহেতু কেজির কোনো দাম নাই, সো আমি সিম্পলি বলতে পারি 1 লিটার থেকে 1000 গ্রামে আনতে পারি। আশা করি জিনিসটা বুঝছেন। অ্যান্ড দেন আমার যদি মিলিলিটার থাকে, 1 মিলিলিটার সমান 1 গ্রাম, এটাও আমি আনতে পারবো। আচ্ছা, তো এখানে কি বলা, একটা ফিক্সড টেম্পারেচার, সম্পৃক্ত দ্রবণ, সব ভালো, দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার। আচ্ছা, গ্রাম পার লিটার এককে নিচে থাকবে দ্রবণ, আগেই বলা হয়েছিল। তো এখানে 1 লিটার দ্রবণে আমার দ্রব্য থাকবে 5 গ্রাম, যেহেতু বলছে 5 গ্রাম পার লিটার। আবার এখানে দেখেন, 1 লিটার বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি 1000 গ্রাম বা 1 কেজি। তো আমি একই সাথে বলতে পারি 1000 গ্রাম দ্রবণে 5 গ্রাম দ্রব্য থাকে। তো আমাকে বের করতে বলছে 400 ml। এখন এমএল থেকে আমি গ্রামে যেতে পারি সহজে। তো 400 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, বা দ্রবণ বললাম যাই হোক, সম্পৃক্তই তো হবে, দ্রাব্যতা যেহেতু দেওয়া। সো 1000 গ্রামে 5 গ্রাম, 1 গ্রামে দ্রব্য 5/1000 গ্রাম, 400 গ্রামে দ্রব্য। এখানে হিসাব করে সিম্পল হাতে কলমে হিসাব।
অ্যান্সার হবে আমার 2 গ্রাম। তো আশা করি জিনিসটা আপনারা খুব সহজে কিন্তু সলভ করতে পারবেন, ঠিক আছে? সো আজকে মোটামুটি অনেকখানি পড়া হয়ে গেছে আমাদের। সো নেক্সট আর একটা ম্যাথ ছিল আমাদের, আপনাদের জন্য রেডি করলে রেখেছি, বাট আমরা ভাবছি যে নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের শুরুতেই আমরা এই ম্যাথটা সলভ করবো। সো এই সাথে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পার্ট 2 তে। সো আশা করি আপনারা জিনিসগুলা, কনসেপ্ট গুলো সহজে অ্যাপ্লাই করে ম্যাথ গুলো সলভ করতে পারবেন, এমসিকিউ হোক বা সিকিউ হোক, একাডেমিক হোক বা অ্যাডমিশন। সো নেক্সট পার্টে দেখা হচ্ছে। যে কোনো কোয়েরির জন্য আমাদের যে কমেন্ট বক্স খোলা আছে, সমস্যা নেই। এবং আমাদের ইনফিনিটি কেয়ার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন এনি টাইম। আমরা প্রবলেম সলভ করার সর্বাত্মক চেষ্টা করব। সো নেক্সট পার্টে আপনাদের দেখা হবে আমার সাথে আর কি। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।